প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, মানুষকে মানব সম্পদে পরিণত করা, সেটি সার্বিকভাবেই যদি আমরা চিন্তা করি, শুধু বাংলাদেশের প্রেক্ষাপট নয়, বৈশ্বিক প্রেক্ষাপটেই সকল স্তরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি আমরা ব্যাংক সেক্টরের কথা বলি বা কর্পোরেট প্রসঙ্গের কথা বলি বা যে ধরনের চাকরির বা কাজের কথাই বলা হোক না কেন, সেই কাজের যে ধরন অথবা পদ্ধতি অনুযায়ী কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন মানুষকে কিন্তু সেখানে এমপ্লয়ি হিসাবে সম্পৃক্ত করা হয়। একজন এমপ্লয়িকে পূর্ব থেকে সে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিছু বৈশিষ্ট্য ওই কাজের ধরনের সাথে অর্জন করলেও তাকে কাজের সাথে সম্পৃক্ত হয়েই কিন্তু একজন দক্ষ মানব সম্পদে পরিণত হতে হয়। যে প্রতিষ্ঠান তাকে নিয়োগ দিল কিংবা নিয়োগদাতা প্রতিষ্ঠান, তারাও কিন্তু নানা ধরনের আয়োজন গ্রহণ করে থাকে, বিশেষ করে তাকে কাজ শেখানো, তাকে প্রশিক্ষণে পাঠানো কিংবা দেশে বিদেশে নানা ধরনের সভা সেমিনারে পাঠিয়ে বা অংশগ্রহণের সুযোগ দিয়ে তাকে অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগের মধ্য দিয়ে কিন্তু একজন মানুষ দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে। আর যখনই একটি দেশের মানুষের মধ্যে একটি বড় সংখ্যক মানুষ মানব সম্পদে পরিণত হয়, তখন কিন্তু তার যে ঘুরে দাঁড়ানোর যে প্রসঙ্গ, বিশেষ করে আর্থিক প্রসঙ্গে কিংবা মানুষকে দিয়ে দেশকে সমৃদ্ধ করার প্রশ্নে, তখন এই কাজগুলো খুব সহজ হয়। এই প্রসঙ্গটিকে সামনে রেখেই আজকে আমরা আলোচনার আয়োজন করেছি। তারই প্রেক্ষাপটে আজকের আলোচনার শিরোনাম মানুষ ও মানব সম্পদ। এই বিষয়ে আলোচনা করার জন্য একজন সুপরিচিত ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যার বিভিন্ন সেক্টরে কাজের অভিজ্ঞতা রয়েছে। এখন তিনি এবি ব্যাংকে আছেন। আসুন আলোচনা শুরু করার আগে তার সাথে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে সম্মানিত আলোচক হিসাবে আছেন এবি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ হিউম্যান রিসোর্স অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে নজরুল ইসলাম ভাই, এই প্রসঙ্গটি দিয়ে আলোচনা শুরু করি যে মানুষ হিসাবে মানুষ তো জন্মগতভাবে কিছু বৈশিষ্ট্য অর্জন করে, এরপরে তাকে তার যে উত্তরণ, মানব সম্পদে উত্তরণের প্রসঙ্গে তাকে শিক্ষার সাথে সম্পৃক্ত হওয়া, কর্মের সাথে সম্পৃক্ত হওয়া, এই সম্পৃক্ত হওয়ার প্রসঙ্গ ধরে সে আস্তে আস্তে উপলব্ধি করতে পারে যে তাকে দক্ষ হতে হবে, তাকে কর্মের সাথে সম্পৃক্ত হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষকে মানব সম্পদে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে যদি বৈশ্বিকভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যদি শুরুতে এই আলোচনাটা দিয়ে যদি শুরু করি যে ধরুন বৈশ্বিকভাবে মানব সম্পদের যে প্রসঙ্গগুলো যেভাবে এগিয়েছে, তার সূত্র ধরে বাংলাদেশের এখন যে অবস্থা মানব সম্পদের প্রসঙ্গে, সেই অবস্থাটা কেমন দেখছেন? প্রথমত আমরা মানুষ, তারপরে বলছি মানব সম্পদ। কোথায় ডিফারেন্সটা? এটা আমরা যদি এইভাবে দেখি যে একই ফ্যামিলিতে 4টা ছেলে হয় বা 4টা মেয়ে হয়, সো ওই চারজনের রোল কিন্তু ফ্যামিলিতে একই রকম থাকে না। অনেক ছোট ছেলেও ফ্যামিলিতে অনেক অ্যাক্টিভ রোল প্লে করে, আবার অনেক ক্ষেত্রে অনেক বড় ছেলেও অ্যাক্টিভ রোল প্লে করে। কিন্তু অর্গানাইজেশনে ওই যে ফ্যামিলিতে অ্যাক্টিভ রোল প্লে করা বড় ছেলেটা হয়তো অর্গানাইজেশনে যখন আসে তখন কিন্তু সে ফ্যামিলির মতো করে অর্গানাইজেশনটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। কেন পারে না? কারণ তার ওই জায়গাটা একটা সেট ফ্রেম থাকে। এখন আসছি যে এই কারণেই বলা হচ্ছে যে আমি কি করছি, আমি গ্রো করছি, দেন আমি ইউনিভার্সিটিতে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছি, সেখানে আমি আসলে কি পাচ্ছি? আমি একটা সার্টিফিকেট পাচ্ছি। অর্গানাইজেশন আসলে কি চায়, তার পারপাস সার্ভ করার জন্য কোন ধরনের, কোন স্কিল ম্যাট্রিক্সের রিসোর্স দরকার, সে কিন্তু কখনোই ডক্টর তৌফিক ওনাকে প্লেস করার জন্য অথবা নজরুল ইসলামকে প্লেস করার জন্য তার অর্গানাইজেশন গ্রো করে না বা পলিসি ডেভেলপ করে না। সে বলে আমার এই পারপাস সার্ভ করার জন্য এই স্কিল ম্যাট্রিক্সে একটা লোক দরকার। অ্যান্ড আমার যে সাপ্লাই সাইড ইউনিভার্সিটি, তারা কিন্তু আসলে ওই স্কিল ম্যাট্রিক্স ডিজাইন করে দেয় না, তারা তার কোর্স কারিকুলাম অনুযায়ী একটা সার্টিফিকেট দিয়ে দেয়। তো এখন তাহলে এই যে রিসোর্স আসলো, দুইটার মধ্যে তো একটা ব্রিজিং করতে হবে, এক্স্যাক্টলি। অ্যান্ড আমার দেশে আসলে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার নামক কোনো সেন্টার নেই, যেটা অনেক দেশে দেখা যায়, যে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বা সেন্টার, যারা আমাকে ওই মিডল টাইমে যখন সে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হয়ে জব মার্কেটের জন্য রেডি হচ্ছে, ওই সময়টাতে যে এসে এই স্কিল নিবে, দেন সে কর্পোরেটে আসবে। আমাদের দেশে গ্র্যাজুয়েশনের পার্ট হিসেবে একটা ইন্টার্নশিপ আছে 3 মান্থসের, যেটা আসলে কেউ সিরিয়াসলি নেয় না। আবার সেটা সকল ডিসিপ্লিনে নেইও। হ্যাঁ, আবার বোথ এন্ডে অর্গানাইজেশনও ওই স্ট্রাকচার ওয়েতে তাকে নেয়, অনবোর্ড করে না, আর ক্যান্ডিডেটও কিন্তু ওই সিরিয়াস পার্ট হিসেবে নেন। সে মনে কোনোভাবে আমি একটা রিপোর্ট জমা দিয়ে আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারলেই হয়ে যায়। সো এই জায়গাটাতে কিন্তু একটা গ্যাপ থেকে যায়। মানে আপনি দেখবেন অনেক, মানে খুবই কমনই, আমরা যে জায়গাটা থেকে আমার অর্গানাইজেশন বলছে আমাকে এই স্কিল ম্যাট্রিক্সের লোক নিয়ে আসো,
অ্যান্ড আমি যখন মার্কেটে সার্চ করছি, আমার নেটওয়ার্কে বলছি, তখন কিন্তু আমি মেলাতে পারছি না, কঠিন হয়ে যায়। ইভেন তার যে রেজিউমিটা দিচ্ছে, সে ওইটাও জানে না যে আসলে সে কার জন্য এই রেজিউমিটা তৈরি করছে, কারণ ইটস মাই প্যাকেজিং। আমি যাওয়ার আগে আমার রেজিউমিটা কিন্তু অর্গানাইজেশনে পৌঁছায়। সো তার মানে ওই অর্গানাইজেশনটা এমন, এই রেজিউমিটা এমনভাবে হওয়া উচিত যেন ওই অর্গানাইজেশনের রিকোয়ারমেন্টটা সার্ভ করে। তা আমার ক্যান্ডিডেট তো জানেই না যে সে আসলে কোন অর্গানাইজেশনে বা কোন পজিশনের জন্য সে ইয়ে হচ্ছে। সো ফার্স্ট হলো এই যে মেন্টাল অ্যালাইনমেন্ট, যে আমি আসলে কোন জায়গার জন্য রেডি করছি নিজেকে। আমি কি গভর্নমেন্ট জবের জন্য রেডি হচ্ছি, নাকি আমি প্রাইভেট ইয়েতে যাব? প্রাইভেট ইয়ের ক্ষেত্রে আমি কি ব্যাংকে যাব, নাকি আমি কোনো এফএমসিজি ইন্ডাস্ট্রিতে যাব, নাকি আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে যাব? কেন এই ইস্যুসগুলো কিন্তু ইটস নট এ ওয়ান অফ কল, ইটস এ প্রসেস। এবং সে তার ক্যারিয়ার যখনই সে জব মার্কেটে আসবে, ইভেন আন্ডারগ্রেড প্রোগ্রাম থেকে তার ওই থট প্রসেসটা আসা উচিত। মানে এই জায়গাতে নজরুল ইসলাম ভাই, যে আপনি তো অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করেছেন, দেশে বিদেশে আপনার অভিজ্ঞতা আছে, সেটি হচ্ছে যে ইউনিভার্সিটির যে কারিকুলাম, এর সাথে যে ইন্ডাস্ট্রির যে ডিমান্ড, এটা কি আসলে এক করা কি সম্ভব আদৌ? আই ডোন্ট থিঙ্ক যে এটা এখনকার প্রেক্ষাপটে অসম্ভব বলবো না। এখন হলো থট প্রসেস একটু পরিবর্তন আসা দরকার। আপনি যদি দেখেন, আজকে আমরা বসে যখন এইখানে প্রোগ্রাম করছি, এই প্রোগ্রাম হয়তো পৃথিবীর যে কোনো এন্ড থেকে দেখতে পাবে। আই এম নট সেইং যে ইউনিভার্সিটির কোর্সগুলোকে যদি আমি এখনকার প্রেক্ষাপটে অ্যালাইন করি টু নো দ্য মার্কেট ডিমান্ড, তো তার মানে আপনি আপনার গ্র্যাজুয়েট যারা পোটেনশিয়াল মার্কেটে যাবে, তাকে কিন্তু আপনি আসলে রেডি করতে পারছেন না ফর দ্য জব মার্কেট। আপনি আপনার, এবং এখানে ডিপেন্ডেন্সি হলো আমার ইউজিসি থেকে কোর্স কারিকুলাম অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভাল হতে হতে টেকনোলজি, মানে আমি যেটা বলি যে উই আর ইন এ ন্যানো সেকেন্ড ওয়ার্ল্ড where customer playing his role as a real king and technology pushing us to grow, to transform, and world has only the political boundary. আমি কিভাবে এই পপুলেশন ডিভিডেন্ডে অ্যাডভান্টেজ নিব, আমি একটু ক্লিয়ারলি আর একটু বলি, তাহলে সুবিধা হবে। প্রথমে এই আলোচনাটা আমরা তাহলে বিরতির পরে শুনি, যে বিশেষ করে আপনি যে পয়েন্টটা বললেন, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে আমার দেশ কিভাবে প্রস্তুতি নিতে পারে, কোন কোন জায়গাগুলোতে তাকে মানে ভূমিকা পালনের প্রসঙ্গ রয়েছে, এই প্রশ্নগুলো আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতির শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, মানুষ ও মানব সম্পদ, সম্মানিত আলোচক হিসেবে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া, যে আমার দেশ বা বাংলাদেশ কিভাবে তার প্রস্তুতির জায়গাটি গ্রহণ করতে পারে, আপনার দৃষ্টিভঙ্গিতে কোন কোন ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন? আপনি হয়তো জানবেন, আমাদের এইচআর প্রফেশনালদের একটা প্ল্যাটফর্ম আছে, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটার প্রায় 4500 মেম্বার আছে। আমি ওইটার জেনারেল সেক্রেটারি হিসেবে সার্ভ করছি। সো আমরা বিভিন্ন রাউন্ড টেবিল ডিসকাশন করছি, গভর্নমেন্টের স্টেক হোল্ডারদের সাথে মিট করছি, ইভেন আইএলওর বিভিন্ন ইভেন্টে যাচ্ছে। আমরা বলছি যে প্রথম আপনি শিওর করবেন যে নাম একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজেস সিচুয়েশন ক্রিয়েট করে, নেই যে কোনো কিছু। প্রথমত আমার যেই মিনিস্ট্রিটা আছে সেটার নাম হলো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যে কারণে আমাদের ব্র্যান্ডিং হয়েছে গ্লোবালি আমরা শ্রমিক দি চিফ লেবার। অথচ আপনি যদি নেইবারিং কান্ট্রিগুলোকে দেখেন, সবার হলো মানব সম্পদ মন্ত্রণালয়, দ্যাট ইজ হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি। সেকেন্ড, আমার যে লটা আছে সেটার নাম হলো লেবার ল, বাংলায় শ্রম আইন। যে আপনি যদি এসটিএ দেখেন, সেখানে আসবে এমপ্লয়মেন্ট ল। কারণ এখন আপনি যে কাউকে, আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে যারা জব করে, আপনাকে জিজ্ঞাসা করেন যে আপনি কি লেবার লর আন্ডারে পড়তে চান, সে বলে না, আমি তো লেবার না। রং ইন্টারপ্রিটেশন। যে আপনি এই নামগুলোকে চেঞ্জ করে দিলে আমার একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট ভেরি সিম্পল ইস্যুস, যে ওইটা হবে এমপ্লয়মেন্ট ল, সেই নামটা রিনেম হয়। তাতে করে কি হবে, সো তখন এই যে আমার বলছি আমার হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি, সো তখন আমার যিনি বাইরে যাবেন যারা, তখন সে হবে বাংলাদেশের হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি থেকে আসছে, তো তারা মানব সম্পদ সাপ্লাই দিবে, আর এখন বলছে আমি লেবার সাপ্লাই দিব। সো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হলো এই যে আমি পপুলেশন ডিভিডেন্ড অ্যাডভান্টেজে আছি, সেটা আমরা কতদিন থাকবো। সো এইটাকে মাথায় রেখে আমার একটা, মানে গভর্নমেন্ট অফকোর্স লিড হইতে হবে, কিন্তু একটা স্ট্র্যাটেজিক রোডম্যাপ করা উচিত। আজকে আমরা এই সময় এসে 4 আগস্টের পর থেকে এই ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার অনেক ধরনের সংস্কারের স্টেপস নিয়েছেন, হুইচ ইজ গুড ফর দ্য কান্ট্রি। বাট এই যে আমার 160 মিলিয়ন পিপল, এরাই আমার মেইন রিসোর্স। আপনি যত সংস্কারই করেন না কেন, এই পিপল যদি আপনার ওই লেভেলের না হয়, ওই সংস্কার কিন্তু আপনার কাজে আসবে। এদেরকে নিয়েই তো আমার চলতে হবে। এক্স্যাক্টলি। তা আমার আসলে এই জায়গাটাতে ফোকাস করার জন্য ওনারা এইটাও স্টেপস নেন নাই, হয়তো জানি না এই প্রোগ্রাম বা অন্য কোনো আমাদের অন্য ইয়ে থেকে শুনে থেকে হয়তো নিবেন। জয়েন্ট এফোর্ট দরকার, যেটা আমরা বলছি ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন, সেটা হতে পারে গভর্নমেন্ট ভার্সেস সিভিল কোলাবোরেশন, যেটা আমরা এই প্ল্যাটফর্ম, আমাদের বিএসসি প্ল্যাটফর্ম থেকে আমরা
এই ধরনের ইনিশিয়েটিভ নিই। মানে এই ধরনের ইনিশিয়েটিভ অথবা কোলাবোরেশনের তৈরি করার ক্ষেত্রে প্রক্রিয়াগত কোনো জটিলতা আছে কিনা? প্রক্রিয়াগত তো জটিলতা অবশ্যই আছে, যেহেতু আপনি শিওর জানেন এটা যে আমাদের দেশে ব্যুরোক্রেট অ্যান্ড সিভিলদের মধ্যে একটা থট প্রসেস একটা আছে। আমরা সবাই মনে করি যে আমি যদি আপনাকে স্পেস দিই তাহলে তো আমার স্পেসটা থ্রেটে পড়ে যাবে, কিন্তু কেউ কিন্তু প্রোগ্রেসিভ হতে চিন্তা করে না যে আমি যদি আমার নলেজটা আমার জুনিয়রকে রেডি করে দিই, দেন আই উইল বি রেডি ফর নেক্সট লেভেল ফর আদার ইনিশিয়েটিভ। সো এই জায়গাটাতে একটা চ্যালেঞ্জ থাকে যে বাংলাদেশের যেহেতু আমাদের এইচআর প্ল্যাটফর্ম আছে, আমরা চাই মানুষকে মানব সম্পদে কনভার্ট করা, যেটা আপনি বলছেন যে কারণ আমার প্রপোর্শন ডিভিডেন্ডের অ্যাডভান্টেজ কিন্তু আমার বেশি সময় থাকবে না। নেক্সট প্রবাবলি এটা আমাদের দেশের জন্য মানে এখন যে আমার জনগোষ্ঠী যেটা 60 নিচে আছে, এটা নেক্সট কাপল অফ ইয়ার এবং একটা জেনারেশনে একবারই আসে। আমাদের এই সময়টা চলছে। সো আমার এই ইয়াং গোষ্ঠীকে আমি এখন কাজে লাগাতে পারছি না, মুভ করতে পারছি না। তো আজকে আপনার যে টপিক স্মার্ট ব্যাংকিং, আমি বলবো এই সেম ওয়েতে এটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক না, সকল ইন্ডাস্ট্রিরই উচিত তার কাস্টমারকে অ্যানালাইসিস করা, এবং কাস্টমারকে যখনই অ্যানালাইসিস করতে পারে, কাস্টমারকে যখন ফিল করতে পারবে, তখনই সে কাস্টমারকে মাথায় রেখে তার স্ট্র্যাটেজি ডেভেলপ করবে। না হলে তো সে মার্কেটে সার্ভাইভ করতে পারবে না। এখানে আরেকটা বিরতিতে যেতে হবে নজরুল ইসলাম ভাই। এখানে এই প্রশ্নটি রেখে যায়, যেহেতু আপনি ব্যাংকে আছেন, সর্বশেষ এবি ব্যাংকে আছেন, ব্যাংকে যারা কেরিয়ার গড়তে চান, ব্যাংকে যারা মানব সম্পদ হতে চান, তারা শুরু থেকেই কি ধরনের প্রস্তুতির প্রসঙ্গগুলো মাথায় রাখবেন? প্রশিক্ষণ বা অভিজ্ঞতার যে প্রসঙ্গগুলো আছে, যে অভিজ্ঞতাগুলো আপনারা প্রত্যাশা করেন কাউকে রিক্রুট করার প্রসঙ্গে বিভিন্ন পদে, এই আলোচনাটা আমরা করতে চাই। তবে বিরতির পরে এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা কথা বলব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি আজকে আমরা আলোচনা করছি, মানুষ ও মানব সম্পদ, সম্মানিত আলোচক হিসেবে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া যে ব্যাংকে যারা কেরিয়ার গড়তে চান তারা শুরু থেকে কোন কোন বিষয়গুলোর উপরে নজর রাখবেন, পাশাপাশি ব্যাংক থেকে কোন ধরনের যোগ্যতা সম্পন্ন মানব সম্পদ চাওয়া হয়, যদিও সেটা পদ অনুযায়ী ভিন্নতা, কোয়ালিটির তো একটা ভিন্নতা আছে, শুনতে চাই এই প্রসঙ্গে আপনার বিশ্লেষণ। ব্যাংকের কনসেপ্টটাকে আমি যদি এক্সপ্লেইন করি, এটা আসলে অন্যের সম্পদের বা টাকার কাস্টোডিয়ান, রাইট। তার মানে মানুষের নিজের জীবনের পরে সবচেয়ে মূল্যবান হলো তার কাছে তার অর্জিত সম্পদ, সেইটা সে ব্যাংকে গচ্ছিত রাখে। তার মানে এখন ওই ব্যাংকারগুলো তাহলে প্রথমেই বোঝা উচিত যে তারা ব্যাংকার কোন লেভেলের হওয়া উচিত। আমি এই জায়গায় বলি যে ব্যাংকার ফার্স্ট, তার ইন্টিগ্রিটি লেভেল হতে হবে মানে আনকম্প্রোমাইজড, সেখানে কোনো প্রশ্ন থাকবে না, প্রশ্ন থাকার সুযোগ থাকবে না অ্যাটলিস্ট। দেন আপনি যদি এবার আসি নেক্সট স্টেপ কি, নেক্সট স্কিল ম্যাট্রিক্স। ব্যাংকে জব করার জন্য সুপার মেরিটোরিয়াস বা সুপার ম্যাথমেটিক্যাল এক্সপার্ট হইতে হবে এরকম কিছু নয়। যে কারণে দেখবেন এই একটা ইন্ডাস্ট্রি যেখানে এন্ট্রির ক্ষেত্রে সাবজেক্ট কোনো ব্যারিয়ার না। ইউ উইল ফাইন্ড ভেরি গুড নাম্বার অফ এমডিজ ফ্রম বাংলা, ইভেন অ্যারাবিক, ইভেন হিস্ট্রি। তার মানে এইটা সাবজেক্টটা তার জন্য কোনো ব্যারিয়ার না। সাবজেক্ট ইজ দ্য বেসিক ফ্রেমওয়ার্ক, যেটার লেভেলে উনি এসে স্টেপ ইন করবে এখানে। মানে এন্ট্রি লেভেলের একটা যোগ্যতা যে তাকে গ্র্যাজুয়েট হতে হবে। সো ফার্স্ট হলো তার মানে তাকে ইন্টিগ্রিটি লেভেলটা যদি তার স্ট্রং থাকে, দেন তাকে আসলে অন্য কিছু আটকাবে না। হ্যাঁ, এখন প্রশ্ন আসবে যে কোন লেভেলে আসছে। সে ধরে নিচ্ছি এন্ট্রি লেভেলে আমার ম্যাথস রিক্রুটমেন্ট, এন্ট্রি লেভেলে এইখানে আসার জন্য প্রথমত তাকে আসলে অফকোর্স একটা প্রসেস আছে, এক্সাম প্রসেস করে আসবে। সেটা সব ইন্ডাস্ট্রিতেই আছে, যত ভালো অর্গানাইজেশন তত ভালো কম্পিটিটিভ একটা এক্সাম দিয়ে আসতে হবে। কেননা আমি এইচআর অ্যাসপেক্টে এটাকে বলি যে চাকরি হওয়া এবং চাকরি চলে যাওয়া দুইটাই হতে হবে টাফেস্ট। কেন বলছি? কারণ হলো আপনি যখন একটা এফোর্ট দিয়ে একটা কিছু আর্ন করবেন, সেটার যে ভ্যালু থাকবে আপনার কাছে, আর যেটা আপনি না চাইতে পেয়ে যাচ্ছেন সেটার ভ্যালু একই রকম থাকবে না। সো এই জন্য এটা বলে। আর যাওয়ার ক্ষেত্রেও কেন বলছি কঠিন, মানে আমি যেন সিকিউর ফিল করি যে আমি যদি ইন্টিগ্রিটি বজায় রেখে আমি আমার পারপাস সার্ভ করি, দেন নোবডি ইজ দেয়ার যে আমাকে সে ডিস্টার্ব করবে। এখন কাজ করার ক্ষেত্রে আসলে ওই যে বললাম, যেহেতু কোনো সাবজেক্ট ব্যারিয়ার না, তাহলে আপনাকে নির্দিষ্ট কোনো স্কিল ম্যাট্রিক্স লাগবে এন্ট্রি লেভেল, এটা কিন্তু আমি বলছি না, যেটা আপনি প্রথমেই বলেছেন যে মানুষকে মানব সম্পদে কনভার্ট করার জন্য প্রত্যেকটা ব্যাংকেরই একটা একটা করে ট্রেনিং ইনস্টিটিউট আছে, আলাদা ট্রেনিং টিম আছে, যারা আপনাকে বা আমাকে, যারা আমরা এন্ট্রি লেভেলে আসছি তাদেরকে তার সিস্টেম, প্রসেস, পলিসি অ্যান্ড নো হাউ এগুলো নিয়ে তাকে আপনাকে ট্রেন আপ করবে।
এখন অর্গানাইজেশন কিন্তু আমাকে গ্রো করার জন্য করবে না, অর্গানাইজেশন বলে যে তার পারপাস সার্ভ করবে তাকে। তার মানে আপনার আগে থেকে যে তার কিছু লাগবে তা না, আগে থেকে যদি তার এটুকু থাকে, কনফিডেন্স থাকে, সে যে পড়াশোনাটা করে এসছে যে সাবজেক্টে, সেই সাবজেক্ট, কারণ এন্ট্রি লেভেলে সে ফ্রেশার, তার কাছ থেকে আমি রিক্রুটার হিসেবে কখনো এক্সপেক্ট করবো না যে সে ব্যাংকিং ফর্মুলা জানবে। তার মানে আমি বলছি আপনি যদি ঠিক করেন আপনি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অথবা যে ইন্ডাস্ট্রিতে যাবেন, আপনি শুধুমাত্র সাবজেক্টিভ নলেজ নিয়ে যদি আসেন তাহলে আপনি পিছিয়ে যাবেন। কারণ আরেকজন হয়তো আসবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আপনার ইউনিভার্সিটিতে অনেক রকমের অ্যাক্টিভিটিস থাকে। এন্ট্রির জন্য আসলে নির্দিষ্ট কোনো স্কিল ম্যাট্রিক্স দরকার নেই। ফার্স্ট হলো আপনাকে ইন্টারভিউ বোর্ডকে কনভিন্স করতে হবে ইউ আর দ্য রাইট ক্যান্ডিডেট। সেটা আপনি যে ডিসিপ্লিনের হন না, যেই ডিসিপ্লিনের হন না। এবং আমরা একেবারে শেষের দিকে নজরুল ইসলাম ভাই এই প্রশ্নটা কি, যে আমাদের দেশে তো গ্রাজুয়েট সম্পন্ন করেছে এরকম অনেকেই বেকার, সেই সংখ্যাটা একেবারে কম না, কিন্তু নিজে কিছু একটা করবে বা উদ্যোক্তা হওয়ার কথা রাষ্ট্রীয় পর্যায় থেকে বলা হচ্ছে। এখন যে সম্মানিত উপদেষ্টা আছেন তিনি তো দেশে বিদেশে তার নানা বক্তৃতায় এই কথাগুলো বলছেন, কিন্তু আমাদের এখানে সমাজের মধ্যে নানা ধরনের পারসেপশন আছে যে গ্র্যাজুয়েশন শেষ করে ছোটোখাটো কোনো একটা ব্যবসা করবে, এটা আবার পরিবার বা সমাজ কিভাবে দেখে। এই ব্যারিয়ারগুলোকে আমরা কিভাবে অতিক্রম করতে পারি? বেসিক্যালি আমাদের কমিউনিটি, এটা অন্য কমিউনিটি তো অতটা আছে কি না আমরা যেটুকু দেখি যে এটা নাই। আমাদের এখানে পারসেপশন খুব স্ট্রং। এই পারসেপশন, যেমন একটা সময় দেখবেন ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া এই দেশে আর কোনো প্রফেশন ছিল না। তার মানে সকল বাবা মায়ের এক্সপেকটেশন ছিল আমার ছেলে ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে, এবং মেয়ে বিয়ে দিলেও এই ডাক্তার বা ইঞ্জিনিয়ার লাগবে, এছাড়া আর কোনো পড়াশোনা নেই। এরপরে চলে আসলো বিবিএ এমবিএ ছাড়া আর কোনো ডিসিপ্লিন নাই। হ্যাঁ, তো এই যে পারসেপশন, এটা আসলে মানে আমার কাছে চলছে আইটি, যেহেতু আইটিটা একবার কিন্তু কম্পিউটার সায়েন্স আইটি আগেও একবার এসেছিল, কিন্তু মার্কেটটা ওইভাবে ফ্লারিশ করে নাই, সো আবার পিছনে চলে গেছে। এখন আসছে আইটি ইজ গুড, কারণ আমরা যদি ফিউচারকে দেখি সকল বিজনেস আসলে ড্রিভেন বাই থ্রু আইটি হবে। এটা নিয়ে এখনো অলরেডি গ্লোবালি হয়েছে ডিজিটালাইজেশন, এটাকে এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায় সুযোগ নাই। কিন্তু পারসেপশনটা দেখেন, যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা মেডিকেল ইনফরমেশন অফিসার, ওইটা একটা বড় ইন্ডাস্ট্রি। ওইখানে কিন্তু কমার্স গ্র্যাজুয়েটদের সায়েন্স গ্র্যাজুয়েটদের হিউজ নাম্বারে, এবং প্রতিটা ইয়েতে দেখবেন আপনি শুক্রবারের কর্মচারী ওখানে প্রচুর থাকে। কেননা ওইটার আসলে সোশ্যাল ভ্যালুটা কম, যে কারণে ওইখানে কেউ থাকতে চায় না। দে আর স্ট্রাগলিং ফার্মা ইন্ডাস্ট্রি। কেন? ইটস অনলি ফর দ্য পারসেপশন। সেকেন্ড, আপনি যদি দেখেন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, আমাদের দেশে ইন্স্যুরেন্স গ্রো করে নাই। জি, কারণ আপনি যদি কাউকে বলেন ইন্স্যুরেন্স কোম্পানি, কমিউনিটি বাবা মা কেউ বলে না এটাতে চাকরি করা দরকার নেই, একটা নেগেটিভ পারসেপশন। এইটা আমাদের ভাঙার জন্য আসলে থট প্রসেসে পরিবর্তন আনায়, যেটা বলছেন যে আমার ভ্যালু দিতে হবে আসলে আমি মানে কমপ্লায়েন্ট ওয়েতে ইন্টিগ্রিটি বজায় রেখে আমি কিছু করছি কিনা। কেননা অনেকেই আমি দেখতে পাচ্ছি যে চা বিক্রেতা হিউজ আর্ন করছে, ওয়ারেজ আমি একটা তথাকথিত বিবিএমবিএ করে 8,000 টাকা 12,000 টাকার একটা চাকরিতে যাচ্ছি, যেখানে আমাদের সে ড্রাইভারের বেতন হয়তো 45,000 টাকা আছে। কারণ সে মাইন্ডসেটটা ভাঙতে হবে, মানে আমরা একেবারে শেষের দিকে 2-1 লাইনে শুনবো, এই যে তরুণ যারা আছেন, যারা পড়ছেন বা পড়াশোনা শেষ করে বেকার আছেন, তাদের উদ্দেশ্যে আপনি একেবারে ছোট্ট করে 2-1 লাইনে কি বলবেন? থট প্রসেসটাকে গ্লোবালি নিয়ে যেতে হবে, আর শর্ট টার্মের যে গেইন, এটাকে ফোকাস না করে ক্যাপিটাল গ্রোথের দিকে ফোকাস করতে হবে। কারণ আমরা একটা জিনিস ফেস করি যে জব জয়েন করলো, আরেক জায়গায় হয়তো অল্প একটা ইনক্রিমেন্ট পেলো, চলে যায়। সে আসলে ওই ভ্যালুয়েশনটা দেখে না যে আমি কি পেলাম অথবা কি দিলাম, আমি আদৌ কিছু আর্ন করছি কিনা। সো মানে টোটাল ভিশনটাকে একটু লম্বা করতে হবে। নিশ্চয়ই আপনার এই পরামর্শগুলো তরুণরা তাদের ভাবনায় রাখবেন এবং সেভাবেই তাদের কেরিয়ার তারা বিন্যস্ত করবেন এবং বড় করেই স্বপ্ন দেখবেন। মোহাম্মদ নজরুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, এবং চ্যানেল 9-এর দর্শকদেরকে ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।